আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ, আহমেদ বন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আজকে আমার অর্থনীতি বিষয়ে ক্লাস আছে এবং আমি আজকে ক্লাস নিচ্ছি কলেজ শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমার আজকের এই ক্লাসটি নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ মোশাররফ মুকুল স্যারকে এবং আমার কলেজ শাখার শিফট ইনচার্জ সৈয়দ আহমেদ সরকার স্যারকে, যিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। তোমরা যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আছো, যারা লাইভ দেখছো, তোমরা অবশ্যই ক্লাসটি লাইক, শেয়ার এবং কমেন্ট করো, যাতে করে অনেকেই এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। আর যেহেতু তোমাদের কাছে আমি নবীন, অপরিচিত, তোমরা তোমাদের নাম, রোল, শাখা, শ্রেণী কমেন্ট সেকশনে লিখো, তাহলে তোমাদের সাথে আমি পরিচিত হতে পারবো। পরিচিতের মাধ্যমে তোমাদেরকে ভবিষ্যতে আমি যে কোনো রকমের সাহায্য সহযোগিতা করতে পারবো। তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পত্র এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য তৃতীয় অধ্যায় থেকে বাংলাদেশের শিল্প। তো বাংলাদেশের শিল্প আলোচনা করতে গেলে আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে আগে শিল্প কি। আমাদের আলোচনা করতে হবে শিল্প কি। শিল্প হচ্ছে কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। তাহলে শিল্প হচ্ছে কোনো সমজাতীয় দ্রব্য হতে হবে, একই জাতীয় দ্রব্য এবং সেবা উৎপাদনে নিয়োজিত অনেকগুলো প্রতিষ্ঠানকে একসাথে বলা হয় শিল্প। শিল্পের কয়েকটি বৈশিষ্ট্য আছে, এই সকল বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে সেটিকে শিল্প বলা যাবে না। তো এক নম্বরে হচ্ছে কোনো নির্দিষ্ট শিল্পে সমজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা একাধিক থাকতে হবে। আমি একটি পণ্য উৎপাদন করব, সেটি যদি একটাই প্রতিষ্ঠান থাকে কিংবা একজনই বিক্রেতা থাকে, তাহলে কিন্তু সেটিকে শিল্প বলা যাবে না। শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হতে পারে। শিল্পের পরিধি ব্যাপক এবং পণ্য দ্রব্যের দাম নির্ধারণে বড় ভূমিকা পালন করে। তাহলে আমরা জানলাম শিল্পের পরিধি আসলে অনেক ব্যাপক এবং এর দাম নির্ধারণে ভূমিকা পালন করে। শিল্পের যে উৎপাদন যে প্রতিষ্ঠান, তারা এর নাম নিজস্ব ইচ্ছায় নির্ধারণ করতে পারবে। ফার্মের তুলনায় শিল্পের যোগান অধিক। এখানে আলোচনা করতে শিল্পের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফার্মের তুলনায় শিল্পের যোগান অধিক হতে হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান, কিন্তু একচেটিয়া বাজারে এরূপ পার্থক্য নেই। এই পয়েন্টটা আলোচনা করতে গেলে আমাকে আবার বলতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি এবং একচেটিয়া বাজার কি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যেখানে সমজাতীয় পণ্য উৎপাদনে একাধিক প্রতিষ্ঠান পণ্য বিক্রিতে কিংবা পণ্য দাম নির্ধারণে একটা প্রতিযোগিতা করতে পারবে, যেখানে অনেকগুলো প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। তো সেই বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়, যেটি হচ্ছে শিল্পের বৈশিষ্ট্য। কিন্তু একচেটিয়া বাজারে এরূপ কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। শিল্পের এবং একচেটিয়া বাজার হচ্ছে যেখানে অন্য কোনো প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো উৎপাদন প্রতিষ্ঠান নেই, যেখানে এককভাবে প্রতিযোগিতা করা যায়। শিল্পের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়, এটি হচ্ছে শিল্পের বৈশিষ্ট্য। তো এই 6টা বৈশিষ্ট্য যদি পরিলক্ষিত না হয় তাহলে আমরা তাকে শিল্প বলতে পারি না। তাহলে শিল্পের সংজ্ঞা হচ্ছে, শিল্পের উদাহরণ হচ্ছে, যেমন আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি আয় এখন হচ্ছে বস্ত্র শিল্প থেকে। বস্ত্র খাত থেকে আমরা অনেক বেশি আয় করতে পারছি। এরপর আমাদের একসময় ছিল অতীতে পাট চাষ, পাট শিল্প। তারপর আমাদের আছে সিমেন্ট শিল্প। এরকম আমাদের এই সকলকে বলা হয় শিল্প। খনিজ শিল্প আছে। তো শিল্পকে অবশ্যই হতে হবে একাধিক উৎপাদন প্রতিষ্ঠান সম্পন্ন এবং
সমজাতীয় পণ্যের একাধিক প্রতিষ্ঠান। এরপর আমাদের আলোচনা করতে হবে বাংলাদেশের শিল্প কাঠামো। যেহেতু অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের শিল্প নিয়ে, তো পুরো অধ্যায়টি আলোচনা করা হয়েছে বাংলাদেশের শিল্পের অবস্থা, এর কাঠামো, এটা কীভাবে গড়ে উঠলো এবং এটি কীভাবে আগাচ্ছে, এই সকল যাবতীয় ব্যাপার নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে বাংলাদেশের শিল্প কাঠামোগুলো আলোচনা করতে গেলে মানে আমাদের বাংলাদেশ শিল্প কাঠামো বলতে বোঝাচ্ছে যে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো কোন কাঠামোতে কি উপায়ে এটি গড়ে উঠছে এবং কী উপায়ে এটি পরিচালনা করা হচ্ছে। তাহলে বাংলাদেশের শিল্প খাতকে 4টি উপখাতের সমন্বয়ে গঠিত করা যায়। যেমন প্রথমটি হচ্ছে ম্যানুফ্যাকচারিংটি কি? আসলে এটি হচ্ছে যে মানুষ কর্তৃক যে উৎপাদনটা আমরা লক্ষ্য করতে পারি, সেটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং। যেমন বস্ত্রশিল্প, যেমন পাট শিল্প, এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং। তো ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে আবার 2 প্রকার আছে, বৃহৎ ও মাঝারি শিল্প এবং ক্ষুদ্রায়তন শিল্প। এরপর দ্বিতীয় শিল্প কাঠামো হচ্ছে খনিজ ও খনন। এটিও 2 ভাগে ভাগ করা যায়, যেমন প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল এবং অন্যান্য খনিজ সম্পদ ও খনন। 3 নম্বর আছে বিদ্যুৎ, গ্যাস ও পানি, এবং 4 নম্বরে হচ্ছে নির্মাণ শিল্প। তাহলে আমরা জানতে পারলাম আমাদের বাংলাদেশে প্রায় প্রতিটি খাতেরই শিল্প উৎপাদন কিংবা শিল্প গড়ে উঠেছে আমাদের। তো এই আমাদের যে 4টি উপখাত, এগুলো নিয়ে আমাদেরকে আরও বিস্তারিত আলোচনা দেওয়া আছে, আমি সেগুলোও করছি, তা এতে করে যাতে তোমরা অবশ্যই এই টপিকগুলো সম্পর্কে আরও পরিষ্কার ধারণা লাভ করতে পারো। আর তোমাদেরকে আরেকটা কথা না বললেই নয়, তোমাদের যদি একটা টপিক সম্পর্কে ক্লিয়ার কনসেপশন না থাকে, পরিষ্কার ধারণা না থাকে, তাহলে কিন্তু তোমরা সৃজনশীল ধরতে পারবে না। আর তোমরা জানো তোমাদের পরীক্ষা পদ্ধতি সৃজনশীল পদ্ধতিতে হয়, তো উদ্দীপকে এমন একটা টপিক সম্পর্কে আলোচনা করে যেটা নাকি গ নম্বরে বলে যে উদ্দীপকে কী নিয়ে আলোচনা করা হয়েছে তা সম্পর্কে লিখো, কি বলছে রহিম কুদ্দুসে, কি বলছে আলেয়া শামিমাকে, কি বলছে, এই যে বের করা ব্যাপারটা যে কি বলছে, কোন সম্পর্কে বলছে, এই উদ্দীপকে যে সৃজনশীল যে দেওয়া থাকে ওইটাকে ধরতে পারাটাই হচ্ছে আসলে সৃজনশীল প্রশ্ন সার্থকতা এবং তোমাদের জ্ঞানের কতটুকু জ্ঞান তোমরা পাচ্ছ সেটার বোঝা যায়। তো অবশ্যই এই ব্যাপারটা তোমরা তখনই পারবে যখন তোমরা ওই টপিকটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিতে পারবে। তাহলে আমরা এই যে উপখাতগুলো পড়লাম, এইগুলোকে আমরা আরেকটু ডিটেইল আলোচনা করব। যেমন আমাদের প্রথমেই হচ্ছে যে ম্যানুফ্যাকচারিংয়ে বৃহৎ ও মাঝারি শিল্প। তাহলে বৃহৎ ও মাঝারি শিল্প হচ্ছে যে আমাদের কিছু কিছু শিল্প আছে যা অনেক বড় পরিসরে উৎপাদন করা হয়, শিল্পের কিন্তু সংজ্ঞায় এটি পরিলক্ষিত হয় না যে শিল্পের পরিধি ছোট না বড়। হ্যাঁ, ছোট পরিধিতেও শিল্প গড়ে উঠতে পারে, বড় পরিধিতে শিল্প গড়ে উঠতে পারে। যেমন সিমেন্ট, পাট, বস্ত্র, এগুলো হচ্ছে বৃহৎ শিল্প। তো আবার মাঝারি শিল্প হচ্ছে যে বৃহৎ শিল্প থেকে আয়তনে একটু ছোট, শ্রমিক সংখ্যা একটু ছোট, পুঁজি একটু কম। আর ক্ষুদ্র শিল্প হচ্ছে যে একদমই অল্প অর্থ, শ্রম এবং পরিধি নিয়ে গড়ে ওঠে। এরপর আমাদের আছে পণ্য উৎপাদন, মালিকানার ধরন, কর্মসংস্থান, পরিবেশ বান্ধব, হ্যাঁ, নারীদের প্রবেশাধিকার, গুরুত্ব অনুযায়ী বিভাজন, উৎপাদন কৌশল, এগুলো আমরা জানবো যে আমাদের শিল্পগুলো এই সকল বৈশিষ্ট্য নিয়ে, এই সকল
সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশের শিল্প। যেমন আমরা পণ্য উৎপাদন করতে পারছি, আমাদের মালিকানার ধরন পরিবর্তন হচ্ছে। যেমন একসময় আমাদের ছিল সমাজতান্ত্রিক চিন্তাধারা উদ্বুদ্ধ হয়ে সরকার রাষ্ট্রীয়করণ করেছিল শিল্পগুলোকে। তো পরবর্তী সময়ে শিল্পাঙ্গনে বেসরকারীকরণ প্রক্রিয়া শুরু হয়। একসময় আমাদের শিল্পগুলোকে রাষ্ট্রীয় তদারকি করে করা হতো, কিন্তু পরবর্তীতে এগুলো বেসরকারি করে দেওয়া হয়েছে, যাতে ব্যক্তি মালিকানাধীন কিংবা ব্যক্তিগত বুদ্ধি চিন্তা দিয়ে এগুলো উৎপাদন এবং কার্যক্রম এগিয়ে নেওয়া যায়। তো মালিকানার ধরন বাংলাদেশে আগে একরকম ছিল, এখন আরেক রকম পরিবর্তিত হয়েছে। তো 2010 সালের পর থেকে আবার বেসরকারি খাতের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে সরকার আগ্রহ নিয়ে ওই খাতগুলোকে তদারকি করছে। তো সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে বেসরকারি খাতের পরিমাণ শিল্পের সংখ্যাই বেশি, তবে কিছু পরিমাণে সরকারি তদারকিতেও শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারপর কর্মসংস্থান, আমাদের এখানে শিল্প উৎপাদনের 2 থেকে 3/3 বৃহদায়তন শিল্পে উৎপাদিত হলেও কর্মসংস্থানের ক্ষেত্রে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব কম নয়। এ দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের যে বৃহৎ প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যে পরিমাণ আমাদের কর্মীরা কাজ করছে, তো আমাদের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রেও আমাদের অধিক পরিমাণে কর্মীরা কাজ করতে পারছে। তো আমাদের শিল্পগুলোতে আসলে কর্মসংস্থানও অনেক পরিমাণে তৈরি হচ্ছে। অনেক শিল্পে দেখা যায় যে কর্মীর সংখ্যাটা কম থাকে কিংবা কর্মীদের ওইভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশের শিল্পে কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আছে এবং সুযোগ সুবিধা দেওয়া আছে। যেমন আমাদের কর্মপরিবেশ অবশ্যই হয় পরিবেশ বান্ধব। আমরা অবশ্যই শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিবেশের কথাটা বিবেচনা করি। আমাদের যেমন বস্ত্র শিল্পগুলো গড়ে উঠেছিল নদী অববাহিকায়, আমাদের তুরাগ নদী, তারপর বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল আমাদের অনেকগুলো শিল্প, চামড়া শিল্প, বস্ত্র শিল্প। তো এগুলো পরিবেশকে কথা মাথা রেখে চিন্তা তৈরি করা হয়েছিল। এরপর আমাদের বাংলাদেশের শিল্পে অধিক পরিমাণে নারীদের প্রবেশাধিকার লক্ষ্য করা যায়। আমাদের শিল্পে নারীদের অনেক অংশগ্রহণ দেখা যাচ্ছে। তো গুরুত্ব অনুযায়ী বিভাজন, এরপর আরও পয়েন্ট আছে যে বস্ত্র, পোশাক, তৈরি পোশাক ও হোসের শিল্প, চামড়া, পাট, চা বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ শিল্প। তো এই গুরুত্ব অনুযায়ী আমাদের কর্মপরিধি কিংবা কর্মসংস্থান কিংবা অর্থে বরাদ্দ এই সকল কিছু আমাদের গুরুত্ব অনুযায়ী বরাদ্দ করে দেওয়া হয়, যাতে করে আমরা আমাদের যেমন কোনটি থেকে বেশি আয় হচ্ছে, কোনটি উৎপাদনে আমরা বেশি সাহায্য পাচ্ছি, কোনটি উৎপাদনে আমরা লাভবান হচ্ছি, এর উপর ভিত্তি করেই কিন্তু কোন প্রতিষ্ঠানের শিল্পটাকে বেশি উপরে নিয়ে যাওয়া যায়, সাহায্য করা যায়, এটি কাজ করে। তো এই গুরুত্ব অনুযায়ী বিভাজনটা করা হয় এবং বিভাজিত করে আমাদের শিল্পগুলোকে বিকশিত করা হচ্ছে। এরপর উৎপাদন কৌশল, এরপর আমাদের শিল্পগুলোকে প্রতিষ্ঠা করতে গেলে উৎপাদন কৌশলেও ভিন্নতা আসছে। আগে শ্রমিকদের উপরই বেশি নির্ভরশীল করা হতো, কিন্তু এখন আধুনিকায়ন করা হচ্ছে, প্রযুক্তিগত ব্যবহার করা হচ্ছে, যার কারণে আমাদের শিল্পগুলো খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এরপর আমাদের আলোচনা করতে হবে যে বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস, মানে আমাদের শিল্পগুলো কত রকমের আছে, এগুলো কি কি। যেমন আমি আলোচনা করেছিলাম যে আমাদের বাংলাদেশের শিল্প হচ্ছে প্রায় 5 রকমের শিল্প বাংলাদেশে লক্ষ্য করা যায়। যেমন বৃহৎ শিল্প, মানে আমাদের এখানে অনেক বড় বড় শিল্প গড়ে উঠেছে, এবং এই যে বাংলাদেশ শিল্পের যে শ্রেণীবিন্যাস করা হচ্ছে, এগুলা মূলত করা হচ্ছে এর পরিধি, এর পুঁজি এবং এর শ্রমিক সংখ্যার উপর ভিত্তি করে
বাংলাদেশের শিল্পগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। তো বৃহৎ শিল্পর ক্ষেত্রে দেখা যায় যে 30 কোটি টাকার অধিক পুঁজি থাকতে হবে, এর পরিধি ব্যাপক থাকে এবং প্রতিষ্ঠানে 250 জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকতে হবে। যদি এই দুটি শর্ত পূরণ না করে তাহলে তাকে বৃহৎ শিল্প বলা যাবে না। এরপর মাঝারি শিল্পে আছে 10 কোটির পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে হবে এবং 100 থেকে 250 জন শ্রমিক নিয়োগ দিতে হবে, তা না হলে কিন্তু সেটিকে মাঝারি শিল্প বলা যাবে না। তারপর ক্ষুদ্র শিল্পে 50 লক্ষ থেকে 10 কোটি টাকা এর মধ্যে থাকতে হবে এবং প্রতিষ্ঠানে 25 থেকে 99 জন শ্রমিক থাকতে হবে, তা না হলে তাকে ক্ষুদ্র শিল্প বলা যাবে না। এরপর মাইক্রো শিল্পতে 5 লক্ষ থেকে 50 লক্ষ টাকা পুঁজি থাকতে হবে, তারপর 10 থেকে 24 জন শ্রমিক থাকতে হবে, তা না হলে কিন্তু তাকে মাইক্রো শিল্প বলা যাবে না। এবং কুটির শিল্পতে অর্থ অনেক কম থাকবে, 5 লক্ষ টাকার নিচে থাকতে হবে তো পুঁজি এবং শ্রমিক সংখ্যা থাকবে 10-এর বেশি না। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেটা দেখছি যে আমাদের অর্থ এবং শ্রমিক সংখ্যার উপর ভিত্তি করে বাংলাদেশের শিল্পগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এরপর আমাদের আরও আছে বাংলাদেশের 2016 সালে শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে। এই শিল্পনীতিগুলো অবশ্যই আমরা মুখস্থই রাখবো, কারণ এগুলো আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে এবং আমাদের সৃজনশীল আসার জন্য এটি গুরুত্বপূর্ণ। 2016 সালের শিল্পনীতিগুলো কি এবং এই শিল্পনীতিগুলোকে নিয়ে শিল্পনীতিগুলো ব্যাখ্যা করতে বলতে পারে। তো তোমাদের বইয়ে উল্লেখ করা আছে শিল্পনীতি 2016 এর লক্ষ্য এবং এর উদ্দেশ্য। যেমন আমাদের শিল্পনীতির লক্ষ্য হচ্ছে সরকারি ব্যক্তি খাতে সমন্বিত প্রচেষ্টায় শিল্পায়নের মাধ্যমে শিল্প প্রবৃদ্ধি অর্জন, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। আমাদের সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ কর্মসংস্থানের মাধ্যমে সত্যিকার অর্থে আমাদের শিল্পের প্রতিষ্ঠার প্রথম উদ্দেশ্য হচ্ছে সকলে যাতে সচ্ছলভাবে আর্থসামাজিকভাবে সচ্ছল থাকতে পারে। এরপর সরকার সামগ্রিক উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে 2021 নাগাদ জাতীয় আয়ে শিল্প খাতের অবদান বিদ্যমান 29% থেকে 50%, শ্রমশক্তির অবদান 18% থেকে 25% উন্নীতকরণ। আগে আমাদের ছিল 29%, এখন আমাদের লক্ষ্য হচ্ছে সেটিকে 35% উন্নীত করা। আগে ছিল 18%, এখন আমার লক্ষ্য হচ্ছে 25% উন্নীত করা। শিল্পায়নের মাধ্যমে মানসম্পন্ন ও আয়বর্ধক কর্মসংস্থান বৃদ্ধি করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ভূমিকা রাখা। তাহলে আমাদের মানসম্পন্ন ও আয়বর্ধক কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে আমরা যাতে অন্তর্ভুক্তিমূলক আমাদের দেশের অভ্যন্তরীণ উন্নয়নে যাতে আমরা সাহায্য করতে পারি শিল্পের মাধ্যমে, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এটি হচ্ছে আমাদের শিল্পনীতি 2016 এর অন্যতম একটি লক্ষ্য। এরপরে এর উদ্দেশ্য হচ্ছে শিল্প প্রবৃদ্ধি অর্জনে একটি উদ্দীপ্ত ও গতিশীল ব্যক্তি খাত সৃষ্টি এবং দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সহায়ক ও তদারকিমূলক ভূমিকা রাখতে হবে। দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পকে শিল্পায়নের মূল চালিকা হিসেবে বিকশিত করার সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। রপ্তানিমুখী শিল্প স্থাপন ও বহুমুখীকরণ করতে হবে। টেকসই পরিবেশ বান্ধব শিল্পোন্নয়ন নিশ্চিতকল্পে উৎসাহ ও সহায়তা প্রদান করতে হবে। এরপর এলাকাভিত্তিক কৃষিজ, বনজ, প্রাণীজ, প্রাকৃতিক, সামুদ্রিক ইত্যাদি সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিশেষায়িত শিল্পের উন্নয়ন করতে হবে। শিল্প পণ্যের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন ও বাজারজাতকরণের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণে দেশের শিল্প খাতকে সক্ষমকরণ করতে হবে। শিল্প খাতের নারী উদ্যোক্তাদের অধিকতর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।
নারীদেরকে পিছিয়ে রেখে শুধুমাত্র শিল্পের উন্নয়ন করা যাবে না, কারণ পৃথিবীতে পুরুষদের তুলনায় নারীও আছে। তো শুধুমাত্র পুরুষদেরকে অংশগ্রহণের মাধ্যমে কোনো কিছু উন্নয়ন সম্ভব নয়, নারীদেরও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগদেরকে উৎসাহিত করতে হবে, যাতে তারা আমাদের শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী হয়। এতে করে আমরা একটা শক্ত পুঁজি পাবো এবং আমরা সেই পুঁজি খাটিয়ে ভালো আয় করতে পারবো। তাহলে এই যে আমাদের শিল্পনীতির লক্ষ্য উদ্দেশ্য, এর সারমর্ম এই দাঁড়াচ্ছে যে আমরা অবশ্যই এই শিল্পকে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাবো, আমরা কর্মসংস্থানের সৃষ্টি করব, আমরা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করব, রাষ্ট্রের উন্নয়নে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রাখতে চাই। এই জন্য এবং এই রাষ্ট্রের উন্নয়ন ও ভালো কিছু করতে হলে অবশ্যই শিল্পের ব্যবহার কিংবা শিল্পের উন্নয়ন সুনিশ্চিত করতে হবে। শিল্পকে যদি আমরা ভালোভাবে সঠিকভাবে এগিয়ে নিতে না পারি, তা না হলে কিন্তু আমরা শিল্পের উন্নতি দেখতে পারবো না। এই ক্ষেত্রে আমাদেরকে সরকার অনেক সাহায্য সহযোগিতা করছে এবং আমরা ব্যক্তিগতভাবেও এই সকল ক্ষেত্রে আরও বেশি সাহায্য সহযোগিতা রাখার চেষ্টা করব। এরপর শিল্পনীতি 16 অনুযায়ী বাংলাদেশ শিল্পসমূহকে আবার তারা 12টি ভাগে ভাগ করেছে এবং যার আলোচনা আমরা এর আগে করেছি তার আরেকটু আলোচনা এখানে আছে। সে একই আলোচনা, বৃহৎ শিল্প, আমাদের বাংলাদেশের শিল্প হচ্ছে 12টি ভাগে ভাগ করেছে। এই শিল্পগুলো হচ্ছে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, মাইক্রো শিল্প, কুটির শিল্প, হস্ত ও কারুশিল্প, হাইটেক শিল্প, সৃজনশীল শিল্প, সংরক্ষিত শিল্প, উচ্চ অগ্রাধিকার শিল্প, নিয়ন্ত্রিত শিল্প। এর মধ্যে হয়তো তোমরা হাইটেক শিল্পটা কি তা বুঝতে পারবে না, আমি তা বুঝিয়ে দিচ্ছি। হাইটেক শিল্প বলতে জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশ বান্ধব এবং আইটিএস জীব প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন নির্ভর শিল্পকে বোঝাবে। আসলে মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা যে শিল্প তৈরি করতে পারি সেটি হচ্ছে হাইটেক শিল্প। এরপর সংরক্ষিত শিল্প হচ্ছে কিছু শিল্প আছে যেগুলো নাকি সংবেদনশীল এবং স্পর্শকাতর, যেমন হচ্ছে অস্ত্র শস্ত্র, অন্যান্য সামরিক সরঞ্জাম, পারমাণবিক শক্তি, সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল, বনায়ন সংরক্ষিত বনভূমির সীমানা যান্ত্রিক আহরণ। এগুলো হচ্ছে সংরক্ষিত শিল্প। এগুলো সকলকেই করার অবাধ স্বীকৃতি দেওয়া হয় না, কারণ এগুলো অবাধভাবে শিল্পায়ন করা হলে ভালো হওয়ার চেয়ে খারাপটাই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এগুলো আমাদের যেমন প্রয়োজনীয় এবং পাশাপাশি এগুলো দ্বারা অনেক বেশি ক্ষতিও করা যায়। তাই বলা যায় এগুলো হচ্ছে সংরক্ষিত শিল্প। এবং উচ্চ অগ্রাধিকার শিল্প হচ্ছে যে সমস্ত শিল্পের দ্রব্য প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে, হ্যাঁ, এগুলোকে এবং রপ্তানি করা যাবে, এবং এগুলোকে বলা হয় উচ্চ অগ্রাধিকার শিল্প। যেমন কৃষি ও কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী, কৃষি শিল্প কিন্তু না, কৃষি ও কৃষি যন্ত্র উৎপাদনকারী শিল্প। এই দেখা যাচ্ছে এগুলোর ব্যাপক চাহিদা আছে দেশে বিদেশে। তো যেগুলোর দেশে বিদেশে সর্বদা চাহিদা আছে, বিশেষ করে বিদেশে, এবং যেগুলো উৎপাদন করে বিদেশি টাকা আয় করা যাবে, সেক্ষেত্রে আমরা এগুলো উৎপাদন করব। তাছাড়া তৈরি পোশাক শিল্প, আইসিটি সফটওয়্যার শিল্প, ঔষধ শিল্প, চামড়া শিল্প, এইগুলো হচ্ছে উচ্চ অগ্রাধিকার শিল্প। তারপর অগ্রাধিকার শিল্প হচ্ছে প্লাস্টিক শিল্প, বৈদেশিক কর্মসংস্থান, জাহাজ নির্মাণ শিল্প। যে সমস্ত শিল্প গণ্য হবে তা হচ্ছে এগুলো। তো লাস্ট শিল্প হচ্ছে নিয়ন্ত্রণ শিল্প। তো আসলে নিয়ন্ত্রণ শিল্প হচ্ছে যে খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কল্পে দেশের স্বার্থে সেবামূলক ও বিনোদনমূলক কিছু শিল্প স্থাপনের বিষয়ে সরকার যথাযথ সিদ্ধান্ত ব্যবস্থা গ্রহণ কল্পে এবং জাতীয় নিরাপত্তা সাংস্কৃতিক প্রতি হুমকির কারণ হতে পারে, যা অর্থনৈতিক ক্ষতি হতে পারে, হ্যাঁ,
এই ধরনের শিল্প ব্যক্তি খাতে স্থাপনের ক্ষেত্রে সরকারের একটু নির্দেশনার প্রয়োজন হয়। তো সরকারের নির্দেশনা নিয়ে যে এই সকল খাতে উন্নয়ন করা যায়, যেমন হচ্ছে যন্ত্রচালিত ট্রলার যোগে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, তারপর বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন, বেসরকারি খাতে আর্থিক প্রতিষ্ঠান শিল্প, মানে এগুলো সরকারিভাবে করা যায়, কিন্তু সরকারের অনুমোদন ক্রমে বেসরকারিভাবে যদি আমরা এগুলো করে থাকতে পারি তাহলে এগুলোকে বলা হয় নিয়ন্ত্রিত শিল্প। তাহলে আসলে আমরা বাংলাদেশের 12টি শিল্প সম্পর্কে আলোচনা করলাম, বাংলাদেশের শিল্প কাঠামো সম্পর্কে আলোচনা করলাম। আমি চেষ্টা করেছি আমার জ্ঞানের পরিধি থেকে সর্বোচ্চটা তোমাদেরকে প্রদান করতে। তোমরা যদি এদের উপকৃত হও তাহলে আমি অনেক গর্বিত হব, এবং আমি যদি পরবর্তীতে আরও ক্লাস পাই তাহলে এই পরবর্তী আলোচনা থেকে আমি আবার কন্টিনিউ করব। তো তোমরা অবশ্যই যা যা আলোচনা করেছি তা খুব ভালো করে পড়বে। এই চ্যাপ্টারগুলোতে অনেক ভালো করে নোট করা আছে, তোমরা পয়েন্ট করে পড়বে। পয়েন্টগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং ব্যাখ্যাগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়ে ভালো করে পড়বে, তাহলে তোমরা ব্যাখ্যাগুলো যাই লিখবে সুনির্দিষ্ট লিখবে। অর্থনীতিতে কিন্তু বানিয়ে গোজামিল করে লিখলে নাম্বার পাওয়া যায় না। অর্থনীতি লিখতে হবে সুনির্দিষ্ট বক্তব্য এবং সুন্দর করে উপস্থাপন করতে হবে, তা না হলে ভালো মার্কস পাওয়া যাবে না। তো আশা করি তোমাদের সাথে আজকে প্রথম ক্লাসে তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখবে, তোমরা এগুলো বাসায় চর্চা করবে, ভালো করে পড়বে। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তোমরা সবাই নিরাপদ থাকো, ভালো থাকো, পড়াশোনা করো, এই আশা রেখে আমি আজকেই ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।